আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসে যারা উপস্থিত সকলকে স্বাগত। তো আমরা আজকে অনেকগুলো টপিক আলোচনা করব। তো আ এই টপিকস গুলো আগেও আলোচনা করেছি। তারপর আজকে আবার আলোচনা করব। ওকে, আমার প্রশ্ন যদি হতে পারতো যে কেন বঙ্কিম সাহিত্য বেছে নিয়েছিলেন বা বাংলা সাহিত্য কেন তার তিনি ১ম কিন্তু বঙ্কিমও কিন্তু ১ম যে তার উপন্যাস 'রাজমোহনস ওয়াইফ' লিখেছিলেন ইংরেজিতে। কিন্তু দেখতে পেলেন যে কি ইংরেজিতে লিখলে কি হবে না? তিনি ভালো করতে পারবেন না। এই কারণে তিনি তার বাংলা লেখা শুরু করেন। এবং আ মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে ১ম গ্রাজুয়েট হিসেবে তিনি যে একটা তার অবদান আছে সমাজে, এটা প্রকাশ করার জন্য তিনি লিখেছেন। তো বঙ্কিমের নিয়ে একটু অনেকেরই আছে যে তার ভিতরে অন্যতম একটা বিষয় হচ্ছে যে বঙ্কিম সাম্প্রদায়িক ছিলেন। বন্দে মাতরম আমরা যে ভারতের একটা ডায়ালগ আছে বন্দে মাতরম। এই বন্দে মাতরম কিন্তু বঙ্কিমেরই তৈরি। তো আমার মনে হচ্ছে না এই সরকারি চাকরির পরীক্ষাতে বর্তমানে বঙ্কিম এতটা গুরুত্বপূর্ণ। কারণ স্বাভাবিক গভর্নমেন্ট চেঞ্জ হইছে। হ্যাঁ? এখানে যেহেতু আ উম গভর্নমেন্টের সাথে আমাদের সেন্টিমেন্টও চেঞ্জ হইছে। বঙ্কিম অতটা গুরুত্বপূর্ণ না। তারপর একটু পড়ে গেলে ভালো। তো বঙ্কিমের সবচেয়ে বড় অবদান যে তিনি বাংলা সাহিত্যে কি করেছেন? ১ম সার্থক উপন্যাস ১ম সার্থক উপন্যাস লিখেছেন। সে দুর্গেশ নন্দিনী। সেটার নাম কি? দুর্গেশ নন্দিনী। নন্দিনী মানে রসিকা দীর্ঘিকার নাকি? আমি তো কনফিউজড হয়ে গেলাম। দুর্গেশ নন্দিনী না ঠিকই আছে। দুর্গেশ নন্দিনী ১৮৬৫ সালে ১ম প্রকাশিত হয়। হ্যাঁ? ১৮৬৫ সালে। তো ১৮৬৫ সালে তার যে দুর্গেশ নন্দিনী হলো, তারপরে এর আগেই কিন্তু ১ম বাংলা উপন্যাস লেখা হয়েছিল 'আলাদার ঘরের দুলাল'। কিন্তু সেটার ভাষা, সংলাপ, প্লট অনুযায়ী ইত্যাদি কিছু কম্বিনেশন না থাকার কারণে সেটা সাফল্য লাভ করতে পারেননি। তো বঙ্কিমে এছাড়াও আরো অন্যান্য অনেকগুলো উপন্যাস লিখছে। 'কপালকুণ্ডলা' ১ম রোমান্সধর্মী উপন্যাস 'কপালকুণ্ডলা'। আমরা যে বলি যে, "তুমি উত্তম হইলে আমি অধম হইব না কেন?" হ্যাঁ? "তুমি অধম আমি উত্তম হইব না কেন? পথিক তুমি পথ হারাইয়াছ।" হ্যাঁ? এগুলো ওই যে 'কপালকুণ্ডলা' উপন্যাস থেকে নেয়া হয়েছে। বলা হয়ে থাকে যে, এটা বাংলা সাহিত্যের ১ম রোমান্সধর্মী উপন্যাস। রোমান্স বলতে আমরা কি বুঝি? রোমান্স। আমরা রোমান্স মানে মনে করি যে নায়ক-নায়িকার ইটিস-পিটিস। আসলে না। রোমান্স মানে হচ্ছে যে অলৌকিক ঘটনা সম্বলিত। ঠিক আছে? অলৌকিক ঘটনা সম্বলিত যে কাহিনী সেটাকে বলা হয় রোমান্স। ওকে? এছাড়াও তার বিখ্যাত আরো আছে ত্রয়ী একটা আছে যে আ সীতারাম, আনন্দমঠ, দেবী চৌধুরানী, হ্যাঁ? এগুলো তার বিখ্যাত ত্রয়ী উপন্যাস। এই ত্রয়ী উপন্যাস এগুলোতে আমরা দেখব যে কিছুটা মুসলিম বিদ্বেষী কথাবার্তা ওখানে আমরা পাই। হ্যাঁ? তারপরে আছে তার বিখ্যাত আরেকটা আছে কৃষ্ণকান্তের উইল। ওকে? কৃষ্ণকান্তের উইল। এই কৃষ্ণকান্তের উইল তার বিখ্যাত একটা উপন্যাস। সে ছাড়া রজনী, ইন্দিরা, মৃণালিনী, যুগলাঙ্গরীয় এগুলো তিনি লিখেছিলেন। তার কমলাকান্ত হচ্ছে তার কমলাকান্তের দপ্তর। সরি কমলাকান্ত। হ্যাঁ? কমলাকান্ত এটা তার একটা ছদ্মনাম। এই ছদ্মনামে তিনি আ আ মানে কি করেছিলেন? অনেক বেশি কথা বলেছেন। যেমন তার বিড়াল একটা আছে গল্প, প্রবন্ধ। সেখানে তিনি আ অনেক কথা বলতে চেয়েছেন। যে যেমন একটা কথা বলেছেন যে, "বিচারককে যদি ৩ দিন না খেয়ে রাখা হয়, তাহলে বিচারকও কি খাদ্য চুরি করতে যাবে?" ওকে? তো আ এই যে এভাবে আ গুলো সেটা আমরা দেখতে পাই। কমলাকান্তর এই জিনিসটা তিনি আ এর আ মানে বিদেশি সাহিত্য থেকে তিনি নিয়েছেন। হ্যাঁ? তো বিদেশি সাহিত্যের অনুযায়ী কমলাকান্ত একজন আফিমখোর। আফিম খায়, আফিম খেয়ে নেশায় বুঁদ হয়ে থাকে। কিন্তু সে যে কথাগুলা বলে
মাতাল হইল কি, ওই যে বলি না, জাতে মাতাল তালে ঠিক, কমলাকান্ত হচ্ছে এরকমই, জাতে মাতাল তালে ঠিক। তার আরো একটা বিয়ে ছিল যে তিনি বঙ্গদর্শন নামে পত্রিকা প্রকাশ করেছিলেন এবং সংবাদ প্রভাকক। হুম, সংবাদ প্রভাকর, এই সংবাদ প্রভাকর কিন্তু ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রথমে প্রকাশ করতেন, পরবর্তীতে ঈশ্বরচন্দ্র গুপ্তের পরে বঙ্কিম এটার দায়িত্ব নিয়েছিল। এরপরে আমাদের আরেকজন আছে সাহিত্যিক, তিনি হচ্ছেন মীর মোশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেন, আহ তার অবদানটা কি ছিল? মীর মোশাররফ হোসেনের সবচেয়ে বড় অবদান ছিল যে তিনি বাংলা সাহিত্যের প্রথম মুসলমান হিসেবে তিনি কি করেছিলেন, আহ সাহিত্য রচনা, সরি, মুসলমান হিসেবে তিনি প্রথম আহ উপন্যাস লিখেছিলেন, মুসলিম উপন্যাসিক হিসেবে। ওকে, মুসলিম উপন্যাসিক হিসেবে তিনি তার প্রথম উপন্যাস লিখেছিলেন, এটা ছিল মীর মোশাররফ হোসেনের সবচেয়ে বড় ইয়া। তো তার লেখা পড়ে মানুষ অনেকে এত বেশি বিমোহিত হয়েছিল যে মনে করেছিল যে আহ, এটা কোনো নিশ্চিত কোনো মুসলিম, সরি, হিন্দু লেখক আহ মুসলিম নাম দিয়ে এটা প্রকাশ করেছেন। তো তিনি মূলত বাংলা সাহিত্যের প্রথম ইয়া হিসেবে, মানে মুসলিম ঔপন্যাসিক হিসেবে সাহিত্যে জায়গা করে নিয়েছিলেন। তা মাইকেল মধুসূদন দত্ত বা বঙ্কিমের মতো স্ট্রং একাডেমিক ব্যাকগ্রাউন্ড তার ছিল না, তাই তার লেখনীতে কিছু ইয়া পাওয়া যায়, গ্যাপ খুঁজে পাওয়া যায়। তো ওইটা আমাদের আলোচ্য বিষয় না, যে তখন সাধারণত যখন মুসলিম ফ্যামিলি সবাই আহ বাংলা ভাষাকে অবজ্ঞা করে, বাংলা ভাষাকে যারা কি বলে বাতিল মনে করে বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হিন্দুয়ানি ভাষা বলে, হ্যাঁ, ঠিক ওই সময় মীর মোশাররফ হোসেন বাংলা সাহিত্যকে আঁকড়ে ধরেছিলেন এবং তিনি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক হিসেবে, ঔপন্যাসিক বানানটা খেয়াল করেন, কবিয়ালটা কেন গুরুত্বপূর্ণ হলো, কারণ এই কবিয়াল আমাদের ওই যে বললাম যে 1800 সাল বা এই সময়টাতে মধ্যযুগের শেষ, ইংরেজ শাসন আস্তে আস্তে পাকাপোক্ত হচ্ছে, ফলে আমাদের আগে যে রাজতন্ত্র ছিল, আমাদের এই রাজাদের যে একটা শাসন ছিল, ওখানে ইংরেজরা এসে বিভিন্ন রাজাদের হটিয়ে সেখানে কি নিজস্ব কিছু এজেন্ট স্থাপন করা শুরু করলো। আমরা সেই এজেন্টদেরকে চিনি বর্তমানে জমিদার হিসেবে। হুম, মানে তারা কি ট্যাক্স কালেক্টর, জমিদাররা ছিল ট্যাক্স কালেক্টর। তো এই জমিদাররা হঠাৎ করে অনেক টাকার মালিক হয়ে গেল এবং তাদের রুচি পরিবর্তন হলো না। ওকে, এই যে দেখেন ভাই, এই যে আপনারা যারা চাকরির জন্য পড়াশোনা করতেছেন, আপনারা কেন চাকরির জন্য পড়াশোনা করতেছেন? আপনাদের অন্যতম একটা বিসিএস হওয়ার জন্য পড়তেছেন। কারণটা কি? আপনারা একটা ডাক শুনবেন, সেটা কি? এই স্যার, স্যার ডাকটা শুনতে চাচ্ছেন আপনারা, তাই না? কিন্তু ভাই, যে বেতন আমাদের আছে, হ্যাঁ, মাস শেষে যে 20 তারিখের পরে কিন্তু টানাটানি শুরু হয়ে যায়, যদি অনেস্ট থাকেন। ওকে, তো যেটা বলছিলাম যে শুধুমাত্র এই একটা জিনিসের জন্য, আমাদের সামাজিক মর্যাদা তৈরি করার জন্য আমরা কি বিসিএস এর জন্য উঠে পড়ে লেগেছি। ওকে, আমরা একটা আলাদা ইয়া পাবো, আহ এটাই, আর কিছু না। কিন্তু আপনি দেখেন, যে পরিশ্রম আপনি এখানে করতেছেন, সেই পরিশ্রম যদি অন্য কিছুতে করতেন, অনেক টাকার মালিক হবেন, জীবনে অনেক অনেক টাকা কামাই করতে পারে অনেক মানুষ, কিন্তু এই স্যার ডাকটা কেউ শুনতে পারে না। ওকে, আপনি যখন একজন বিসিএস ক্যাডার হবেন, আপনি হয়তোবা খুব সিম্পলি চলবেন, আপনার বাসায় হয়তোবা 2 কেজি 2.5 কেজি হলে ইলিশ মাছ আসবে না, কিন্তু আপনি হয়তো নর্মাল মাছ দিয়েই ভাত খাচ্ছেন, কিন্তু মানুষ আপনাকে ঠিকই সম্মান করবে, আপনি মারা যাওয়ার পরও আপনার ইয়ে করবে। কিন্তু কিন্তু দেখেন, যখন আপনি ওই অনেক টাকার মালিক হবেন, হ্যাঁ, কিন্তু আপনার ভিতরে কি হবে না, ওই যে সম্মানটা আপনি কখনোই পাবেন না। আপনি যেমন আমার কথাই বলি, আমি একজন বিসিএস ক্যাডার হয়েছি। ওকে, আমি বান্দরবানে আলহামদুলিল্লাহ আমার একটা
ভালো সম্মান আমি সব জায়গায় পাই। হ্যাঁ, গালিও দেয়, মানুষ আমাকে গালিও দেয়। একেবারে যদি আমি সবার কাছে যদি ভালো মানুষ হইতাম, তাহলে আমার ভিতরে কোনো না কোনো ফল্ট থাকতো অবশ্যই। আমাকে কারা গালি দেয়? যারা পরীক্ষা হলে নকল করতে পারে না, যারা আমার কাছে এসে মূল কাগজ ছাড়া সত্যায়িত করতে আসে, আমি করে দেই না মূল কাগজ ছাড়া। কেউ এসে হয়তো বা আমাকে অবৈধ কোনো সুযোগ আমার কাছ থেকে চায়, আমি সেটা পাত্তা দেই না। হ্যাঁ, তো এরকম মানুষগুলো আমাকে গালি দিবে। আপনার এটা সরকারি চাকরি করতে গেলে সব জায়গায় আপনাকে করবে। আপনি পুলিশ হইলেও গালি খাবেন, ম্যাজিস্ট্রেট হইলেও গালি খাবেন, ডাক্তার হইলেও গালি খাবেন। এই ডক্টর ইউনূসরা পর্যন্ত গালি দিচ্ছে। ওকে? তো আপনি এটা স্বাভাবিক। কিন্তু সম্মান যেটা পাবেন, এটা একদম পিওর সম্মান পাবেন। ওই আরণ্যের যারা টাকার মালিক, অনেক টাকার মালিক, তাদেরকে সম্মান দিবে যতক্ষণ টাকা আছে ততক্ষণ। টাকা নাই, তোমার সম্মান নাই। ওকে? তো যাই হোক, এই যে জমিদাররা হঠাৎ টাকার মালিক হয়ে গেল, তাদের কিন্তু রুচিবোধ হইল না। আপনি যে একজন বিসিএস ক্যাডার যখন হবেন, আপনার একটা রুচিবোধ থাকবে আলাদা। আপনার একটা আলাদা কি থাকবে? পশ থাকবে। আপনি হয় আপনার চিন্তা ভাবনা একটা আলাদা সৌন্দর্য থাকবে, যেটা ওই পয়সাওয়ালার থাকবে না। তো এই কবিয়ালরা তখন কি হইলো? মার্কেটে আসলো। মার্কেটে আসলো কারণ কি, ওই আগে যারা রাজা ছিল তারা উচ্চ শিক্ষিত ছিল, তারা যে ক্লাসিক্যাল বিভিন্ন সঙ্গীত বা সাহিত্য আলোচনা করত বা যেটা রস তারা আস্বাদন করত, সেই জিনিসগুলো দেখা গেল যে নব্য ধনী যারা আছে তারা বুঝতে পারতেছে না। হাই ক্লাসের লিটারেচার তাদের জন্য বোধগম্য হচ্ছে না। তখন তাদের বিনোদন তো দরকার, দেখবেন তাই না? তাদের বিনোদনের জন্য কি আসলো? এই কবিয়াল শ্রেণী, শায়ের শ্রেণী, পুঁথি সাহিত্য, টপ্পা গান, শাক্ত পদাবলী, এই জিনিসগুলো আসলো। তো কবিয়ালটা কি? কবিয়াল নিয়ে আমি একটু আলোচনা করতে চাই, কারণ কবিয়াল থেকে অনেক প্রশ্ন আসে বেশিরভাগ। কবিয়াল মানে হচ্ছে যে আপনার যখন একটা বিষয় নিয়ে দুইটা কবি গানে গানে সুর বেঁধে বেঁধে সাথে সাথেই তারা কি করবে? গান গাবে। প্রথমে তারা আহ আহ, সৃষ্টিকর্তার বন্দনা দিয়ে শুরু করে, এভাবে লজিক্যাল কথা বলতে থাকে, এবং একটা সময় কি হয়, একটা এমনকি কিস্তিকিয়র মানে গালাগালি পর্যন্ত চলে যায়। এরকম একটা পরিস্থিতি হচ্ছে তো এটা নিয়ে দর্শকরা তখন কি করে? মজা করে, মজা পায়, তারা করে। তো এই যে জিনিসটা, সেটা হচ্ছে কবিয়াল। শায়ের হচ্ছে যে কবিতা। হ্যাঁ, শায়ের মানে কবিতা। মুসলিম কবিরা এই এরকম কিছু আরবি, উর্দু উর্দু এগুলার ইয়াতে মিক্স করে তারা কিছু কবিতা করতো, সেটা হচ্ছে শায়ের। পুঁথি সাহিত্য হচ্ছে বিশেষ করে কারবালার কাহিনী নিয়ে রচিত কোনো ঘটনা বা অন্য কোনো লৌকিক ঘটনা, যেটা সুরে সুরে পাঠ করা হতো। টপ্পা গান হচ্ছে যে গানের কিছু আহ ইয়া যেটা ওই যে আমরা একটা শুনছি না, আমি যে তোমার ছান ছান ছান, ঠিক আছে? ওরকম নাচের বাইজিরা যে ইয়াগুলা করতো, সেটা হচ্ছে আমাদের টপ্পা গান। আর শাক্ত পদাবলী হচ্ছে যে শিবের ভক্ত কিছু তারা কিছু নিজস্ব আহ তৈরি করেছিল, এটা খুবই অল্প, তেমন ছিল না। এগুলো হচ্ছে শাক্ত পদাবলী। এই সময় আমাদের মানুষের ইয়ার জন্য এগুলো এসেছে। হ্যাঁ, বলছি শাক্ত হচ্ছে শিবের না, শাক্ত কালী মানে মা কালীর আছে আর কি। শৈবটা হচ্ছে মানে শিবের আর কি। আহ আচ্ছা, তাহলে আমি মনে হয় ভুল বলছি। যদি ভুল বলে থাকি দুঃখিত। আমি এটা একটু দেখে আবার আমি আপনাদেরকে আপডেট দিব, ঠিক আছে? ওকে। তা আমরা এই গেল আমাদের যুগ সন্ধিক্ষণের কবিতাগুলো। তো আধুনিক যুগের আমাদের বৈশিষ্ট্য কি ছিল? আমাদের আধুনিক যুগের বৈশিষ্ট্য ছিল আত্মচেতনা, জাতীয়তাবোধ এবং মানবতা। এটা কিন্তু প্রশ্ন আসছে। ওকে, আত্মচেতনা, জাতীয়তাবোধ এবং কি মানবতাবোধ থেকে আমাদের আধুনিক যুগের যে বিষয়গুলো এসেছে। সবচেয়ে বড় জিনিস যেটা, মানবতা। আধুনিক যুগের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি? মানবতা। এই আত্মচেতনা এবং জাতীয়তাবোধ আমরা মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যে দেখতে পেলাম। আমরা যে জানি যে পলাশির যুদ্ধে আমাদের স্বাধীনতা ব্রিটিশদের কাছে গর্বিত হয়েছিল। কেন হয়েছিল? কারণটা ছিল যে তখনকার মানুষ স্বাধীনতা কি জিনিস সেটা বুঝতেই পারে নাই। তাদের ভিতর জাতীয়তাবোধ ছিল না, জাতীয় আত্মচেতনা ছিল না। হুম। এই কারণে কিন্তু তখন অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পলাশির যুদ্ধ দেখলেও ব্রিটিশ বা কাউকে সাহায্য করেনি, নবাবকে সাহায্য করেনি। তারা যদি তাদের ভিতরে যদি আত্মচেতনা থাকতো, জাতীয়তাবোধ থাকতো, তাহলে আর এটা হতো না।
আমাদের বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান যেটা সেটি আমরা সবাই জানলাম যে একটু আগে তাই প্রথমে একদম আলোচনা করেছি যে ফোর্ট উইলিয়াম কলেজের সবচেয়ে বড় অবদান হচ্ছে যে কি তারা বাংলার একাডেমিক পড়াশোনা শুরু করেছিল। তো বিলেত থেকে আসা কেন হয়েছে এটা কারণ হচ্ছে যে ব্রিটিশরা খুব অল্প বয়সে তাদের সাম্রাজ্য যেহেতু অনেক বড় ছিল, খুব অল্প বয়সের ছেলে মেয়েদেরকে বড় বড় দায়িত্ব দিয়ে হ্যাঁ তাদেরকে কি বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিত। তো এরকম করে যারা সিভিলিয়ান যাদেরকে ইয়ে দিয়ে পাঠানো হতো, খুব দেখা যাচ্ছে 15-16 বছর বয়সী ছেলে, তো তাদের একটা শিক্ষা দীক্ষার অভাব থেকে যেত। তাদের শিক্ষাদানের জন্য তৎকালীন গভর্নর লর্ড ওয়েলেসলি কলকাতা লালবাজারে কলেজ অফ ফোর্ট উইলিয়াম প্রতিষ্ঠা করেন এবং এই কলেজ অফ ফোর্ট উইলিয়ামে প্রথম বাংলা ডিপার্টমেন্ট চালু হয় এবং বাংলা ডিপার্টমেন্টের প্রধান হিসেবে এখানে আসেন কে? শ্রীরামপুর মিশনের পাদ্রী, শ্রীরামপুর মিশনের পাদ্রী ও বাইবেলের অনুবাদক উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি কিন্তু ইংল্যান্ডে একসময় কি ছিল? মুজি ছিল। সে মুজি ছিল এবং সে তখন ইংল্যান্ড থেকে এই দেশে আসার সময় প্রায় 6 মাস সময় লাগতো। এই 6 মাস সময় তিনি কি করেছিলেন? দেখো, গুণী মানুষরা কখনো বসে থাকে না। হ্যাঁ, তারা কিন্তু কোনো না একটা কোনো কাজ করে। শুধুমাত্র ঘুমের সময় তারা আর কোনো কাজ করে না, বাকি সবসময় তারা একটা একটা কাজের ভিতরে যুক্ত থাকে। আমরা যে ফেসবুকে স্ক্রলিং করতেছি, সময় নষ্ট করতেছি, হ্যাঁ, এগুলো ইয়ে না। আমাদের যদি চাকরি বাকরি ভালো একটা জব করার ইয়ে থাকে, হ্যাঁ, তাহলে আমাদের এই ফেসবুক সব বাদ দিতে হবে, সোজা কথা। ঠিক আছে? আর এই তুমি সারাদিন ফেসবুকে স্ক্রলিং করে কখনো ভালো চাকরি পাবে না, আর ফেসবুকে পড়ালেখা করে তুমি ভালো চাকরি পাবে না। এখন অনলাইনে ক্লাস হচ্ছে, এত সুযোগ সুবিধা, এত ইয়ে, এটা এই জিনিসগুলো কাজে লাগাতে হবে। তো যাই হোক, আমাদের উইলিয়াম কেরি সে জাহাজের খালাসিদের কাছ থেকে বাংলা ভাষা শিখে নেয় এবং এসেই প্রথমে তিনি কি করলেন? বাইবেলের বাংলা অনুবাদ করলেন। কারণ তিনি এখানে এসেছিলেন কিসের জন্য? মিশনারি হিসেবে। তারা ধর্ম প্রচারের উদ্দেশ্যে তারা এখানে এসেছিল। তখন এই ফ্রি বাইবেল প্রদান করা হতো, বাংলা অনুবাদ ইয়ে করে। এত বেশি বাইবেল ইয়ে করা হতো যে অনেক সময় বাইবেল নিয়ে এদিক ওদিক পড়ে থাকতো, দেখা যেত। তো এই যে যেমন এই যে এখনো কিন্তু মিশনারিরা, আমি সেদিন একটা ভিডিও দেখে আশ্চর্য হয়ে গেলাম যে রোহিঙ্গা ক্যাম্পে অনেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে রোহিঙ্গা ক্যাম্পে, এবং তাদেরকে দিয়ে ভিডিও বানিয়ে জিসাসের ইয়া করা হচ্ছে। হ্যাঁ, একটা এটা একটা আমাদের জন্য থ্রেটনিং মনে হয়েছে আর কি। তো আহ অথচ রোহিঙ্গাদেরকে কিন্তু মিয়ানমার থেকে বিতাড়ন করা হয়েছে শুধুমাত্র তাদের ধর্ম মুসলিম বলে এবং তাদের ভাষা বাংলার সাথে মিল আছে বলে। তো যাই হোক, এই ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ হিসেবে এবং বাংলা ডিপার্টমেন্টের প্রধান হিসেবে তিনি যখন যোগ দিলেন, তিনি আর তার আরো 2 জন পণ্ডিত এবং 6 জন সহযোগী পণ্ডিত নিয়ে কলেজের পাঠোপযোগী পুস্তক রচনায় তিনি মনোনিয়োগ করেন এবং 1801 থেকে 15 পর্যন্ত 8 জন লেখক 13টি বাংলা গদ্য তারা এখানে লিখেন। এই বইগুলো হচ্ছে এগুলো সবগুলোই গদ্য। তো গদ্য রচনার জন্য তারা একটা কি গাইডলাইন আমাদের সামনে দিতে পেরেছিল। উইলিয়াম কেরি কথোপকথন, ইতিহাসমালা, রামরাম বসু, প্রতাপাদিত্য চরিত্র, এখানে একদম অনুবাদ থেকে শুরু করে জাস্ট কনভারসেশন, সংলাপ, এগুলো, হ্যাঁ, ইতিহাস, সবকিছু এখানে আমরা দেখতে পাই। তো তোমরা এগুলো যেগুলো আছে এগুলো একটু ভালো করে মুখস্থ করে ফেলবে। কোনটা কে লিখেছে এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। এখানে শুধুমাত্র বিদেশি লেখক ছিলেন উইলিয়াম কেরি, তিনি বাদে বাকি সবাই কি দেশীয় লেখক ছিলেন। তো গদ্য বিকাশে তাদের সবচেয়ে বড় অবদান হচ্ছে যে পাঠ্যপুস্তক রচনা তারা সফল হয়েছিল এবং সাহিত্যের সঠিক পথ তারাই প্রথম দেখিয়েছিল। এখন কিন্তু প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন কিন্তু গতানুগতিক প্রশ্ন করতেছে না, এখন কিছু ইনডিরেক্ট প্রশ্ন করতেছে, কিছু ডেপথ থেকে কোয়েশ্চেন করতেছে। যেমন এই যে বাংলা সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদানটা কি হতে পারে, এখানে একটা অপশন দিল। হ্যাঁ, যদি এখন অপশনে বলে দেয় যে পাঠ্যপুস্তক রচনায় তারা সাফল্য, এটা এখন অনেকে কিন্তু অ্যান্সার করতে পারবে না যদি তার ডেপথ অফ নলেজ না থাকে। ওকে, এটা মুখস্থ করার বিষয় না, এটা কমন সেন্সের বিষয়। তা আমাদের কিছু জিনিস এভাবে পড়ে নলেজে রাখতে হবে। তা আমাদের শ্রীরামপুর মিশন ছিল প্রথম ছাপাখানা 1800 সালে 10 জানুয়ারি কি এই প্রথম শ্রীরামপুরে এই শ্রীরামপুর মিশনে কি হয়
এই ছাপাখানা তৈরি করা হয়। তো এবং এখান থেকেই প্রথম কি করা হয়েছিল, বাইবেলের অনুবাদ প্রকাশ করা হয়েছিল। এবং এখানে বাংলা অক্ষর লিখে পঞ্চানন কর্মকার কি বিশাল ইতিহাসে তার একটা নাম কি করে ফেলেছে, মানে স্থায়ী করে ফেলেছে। তো এরপরে আসে আমাদের হিন্দু কলেজ। হিন্দু কলেজ প্রতিষ্ঠায় রাজা রামমোহন রায়ের অবদান ছিল খুব বেশি, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে কি এদেশের মানুষ শিক্ষিত না হলে সবকিছু কি ব্যর্থ হয়ে যাবে। এটা আমাদের শিক্ষিত শিক্ষা দীক্ষাতে কত গুরুত্বপূর্ণ এটা এখন মানে মানুষ বুঝতেছে কিনা আমার তো মনে হচ্ছে না। হ্যাঁ, কারণ শিক্ষিত না হলে একটা মানুষ যে কত চিন্তা ভাবনা ন্যারো মাইন্ডেড হয়, তার আচার আচরণ কতটা আজে বাজে হয়, হ্যাঁ, সেটা এই শিক্ষার অভাব না হলে হয় না। মানে এটা শিক্ষা, পরিপূর্ণ শিক্ষা দরকার আছে। আমরা আজকে দেখো যে আমাদের দেশটা একটা নোংরা। কেন নোংরা? আমরা যেখানে সেখানে ময়লা ফেলে রাখতেছি, পরিষ্কার করতেছি না, কারণ আমাদের শিক্ষার অভাব আছে, যথেষ্ট শিক্ষার অভাব আছে, ম্যানারের অভাব আছে। হ্যাঁ, তো তুমি জাপানে যাও, ইয়েতে যাও, তারা শিক্ষিত হচ্ছে, বড় বড় দেশগুলোতে যাও, ইন্ডিয়াতে যাও, ওখানে তারা অনেক বেশি শিক্ষিত আমাদের চাইতে। ইন্ডিয়াতে যে বিসিএস পরীক্ষার যে প্রশ্ন, ওই প্রশ্ন দিয়ে যদি আমাদের দেশে পরীক্ষা নেয়, 10 জন খুঁজে পাওয়া যাবে না, 10 জন পাশ করতে পারবে না, এত হার্ড কোয়েশ্চেন ওখানে হয়। ইন্ডিয়া থেকে পাকিস্তান, ইন্ডিয়া পাকিস্তান এদের অনেক অনেক আপডেট, ওদের সিভিল সার্ভিস আমাদের চাইতে অনেক বেশি আপডেট। তো যাই হোক, তিনি হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন এবং এখানে তার বড় বৈশিষ্ট্য ছিল ধর্মনিরপেক্ষ শিক্ষা প্রবর্তন করা। তো ধর্মনিরপেক্ষ মানে কি? মানে ধর্মনিরপেক্ষ মানে হচ্ছে যে হিন্দু সবাই যাতে এটা অ্যাবজর্ব করতে পারে, ওকে, সবার জন্য যেটা যেন হয়, কোন বিশেষ ধর্মকে যেন পক্ষপাতিত্ব করা না হয়, এই জিনিস এটাই ভাবে হিন্দু কলেজ রামমোহন রায় এগোয়। এবং তার বিখ্যাত সবচেয়ে বড় অবদান ছিল তিনি সমাজ সংস্কারক ছিলেন, এবং তার কি হয়েছিল, সতীদাহ প্রথা বন্ধ হয়েছিল। এই সময় আমাদের ইয়াং বেঙ্গল নামে একটা তৈরি হয়, গোষ্ঠী তৈরি হয়, তারাও কি খুব বড় একটা ভালো অবদান রেখেছিল। তো এখানে মাত্র 17 বছর বয়সে তিনি কি হেনরি লুই ভিলিয়াম ডিরোজিও, এই যে এটা ডিরোজিও, তিনি একটা ইয়াং বেঙ্গল নামে একটা আন্দোলনের করেছিলেন। তাদের মূল বিষয় ছিল যে কি আস্তিকতা হোক নাস্তিকতা হোক, কোন জিনিসকে পূর্ব থেকে গ্রহণ না করা, জিজ্ঞাসা ও বিচার। মানে আমার পূর্বে যা হয়ে আসছে আমি সেটাকেই কোনো চিন্তা ভাবনা ছাড়া মেনে নেয়ার ব্যাপারটা, এটা যেন না হয়। জিজ্ঞাসা করতে হবে, নিজের ডিসিশন নিতে হবে, বিচার করে দেখতে হবে। তো এই বিষয়টা নিয়েই ইয়াং বেঙ্গলের তিনি এটা ডিরোজিও, দেখো মাত্র 17 বছর বয়সে আমাদের পোলাপান কলেজে ভর্তি হয়, আর সে 17 বছর বয়সে কলেজে টিচার হিসেবে জয়েন করছে। ওকে, আর দেখো আমাদের পড়ালেখার কতটুকু মান, আমরা নিচে নেমে গেছে আমাদের। তো সে যাই হোক, 1828 সালে তাকে বরখাস্ত করা হয়, কারণ তিনি ইয়াংদেরকে কি করতেছে, আহ বিপথে নিয়ে যাচ্ছে, এরকম একটা অভিযোগ থেকে এটা করা হয়। তো ইয়াং বাঙালির মুখপত্র, খেয়াল করো, মুখপাত্র না, মুখপত্র পত্রিকা ছিল এনকোয়ার। হ্যাঁ, এবং এখান থেকে ইয়াং বেঙ্গলের এটি পত্রিকাটি জ্ঞান অন্বেষণ নামে পত্রিকাটি 1844 সাল পর্যন্ত কি প্রকাশিত হয়েছিল। তো এটা ছিল আমাদের আধুনিক যুগ, প্রথম আধুনিক যুগের যে বিষয়, সেটা নিয়ে আলোচনা। আমরা এখন এরপরে 1861 থেকে যে পরবর্তী সময়কালটা, সেই সময়কালে কি কি বিষয় ছিল সেগুলো নিয়ে এখন একটু আলোচনা করব। 1861 থেকে বর্তমানে আমরা জানি যে 1861 সালে প্রথম মহাকাব্য মাইকেল মধুসূদন দত্ত লিখেন, এবং তার ফলে আমরা একটা কি পেয়েছি, যে বিশাল একটা আমাদের সাহিত্যিক সমৃদ্ধি পেয়েছি, যেটা এর আগে হয়নি। হ্যাঁ, তো এটা কি এমনি এমনি আসছে? এটা এমনি এমনি আসে নাই। এর পিছনে অন্যতম অনেকের কি ছিল, অবদান ছিল, যার অবদান আমরা মাইকেল মধুসূদন দত্তকে আনার পিছনে যার অবদান সবচেয়ে বড় বেশি ছিল, তিনি ছিলেন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি প্রথম বাংলা গদ্যে কি করেছিলেন, বাংলা গদ্যে ইংরেজির অনুসরণে বিরাম চিহ্নের প্রয়োগ করেন। এর আগে আমাদের শুধুমাত্র এভাবে দেখবা, এরকম এরকম করে একবার দুইবার,
মানে একটুর জন্য থামলে একবার, একটু সময় একদম ইয়ার জন্য থামলে, পুরোপুরি ভাব প্রকাশ করে থামলে দুইবার, এভাবে করে আমাদের ইয়ে দেয়া হতো। কিন্তু তিনি সেখানে প্রথম ইংরেজির অনুকরণে বিরাম চিহ্ন প্রয়োগ করেন। ওকে, তো বিরাম চিহ্নের এই ব্যবহার দেখানোর পরও তার গদ্য ব্যবহারে তিনি একটা হাত দেন, এবং তার গদ্য রচনার অন্যতম প্রধান কারণ ছিল সমাজ সংস্কার। ওকে, তো এই তিনি গদ্য লেখার কি করেছিলেন, নিয়ম কানুন আবিষ্কার করেন, এবং গদ্য পদ্যের মতো ছন্দবদ্ধ রচনা নয়, গদ্যের একটা নিজস্ব ছন্দ আছে। এবং এই বিরাম চিহ্ন ব্যবহার করে বিদ্যাসাগর গদ্যের ছন্দ বুঝিয়ে দিলেন। তা আমরা এই কারণে, এর আগে কি ঈশ্বরচন্দ্রের আগে কি কেউ গদ্য লেখে নাই? লিখেছে, সবাই লিখছে, তেমন ইয়ে করে লেখা হয় নাই। কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে গদ্য লেখা শুরু করার পরে অনেক ছিচির পর্যন্ত শুনতে হয়েছে। এইসব জিনিস তাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। তো এই যে ব্যাপারগুলো, এজন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি যেহেতু প্রথম গদ্যের ছন্দটা আবিষ্কার করলেন, বিরাম চিহ্ন ব্যবহার করে আমাদের বিশৃঙ্খল বাংলা ভাষাকে একটা শৃঙ্খলা দিলেন, এই কারণে তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। তো এরপরে আসি যেটা বলেছিলাম যে তার অবদান কি ছিল। মাইকেল মধুসূদন দত্তকে তিনি প্রথম ফ্রান্স থেকে দেশে নিয়ে আসেন। ওকে, মাইকেল মধুসূদন দত্ত যখন প্রথম তার কপোতক্ষণর কবিতাটা লিখলেন, সেই কবিতাটা যখন তিনি পড়লেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি বুঝতে পারলেন যে এই কবি বাংলা সাহিত্যে আমাদের জন্য কি একদম ম্যান্ডেটরি, তাকে আমাদের যেভাবে হোক লাগবে। এবং তখনই তিনি কি করলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে ফ্রান্স থেকে আমাদের দেশে নিয়ে আসলেন। এবং তিনি যখন ইয়াকে বললেন যে তুমি দেশে চলে আসো, বলে যে আমার আসার গাড়ি ভাড়া নাই। তখন বললো যে আচ্ছা ঠিক আছে, আমি গাড়ি ভাড়া পাঠাচ্ছি। তখন আবার বললেন যে আমি তো এখানে অনেক আরো অন্যান্য সমস্যাও আছে, আমার এখানে অনেক দেনা। তো তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই সব দেনা কি ইয়ে করে শোধ করে মাইকেল মধুসূদন দত্তকে এদেশে নিয়ে আসেন। তো তিনি অনেক ধরনের গান গ্রন্থ রচনা করেছেন, তার ভিতরে মৌলিক গ্রন্থ আছে, আত্মজীবনী আছে, হ্যাঁ, অনুবাদ গ্রন্থ আছে। অনুবাদ গ্রন্থ আছে যেমন বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, ভ্রান্তি বিলাস, শেক্সপিয়ারের কমেডি অফ এরর্স অবলম্বনে, হ্যাঁ, সীতার বনবাস। তারপরে মৌলিক গ্রন্থ আছে প্রভাবতী সম্ভাষণ। এই প্রভাবতী সম্ভাষণটা তিনি লিখেছিলেন একটা সময় মানুষের সাথে তার ফাইট করতে করতে, মানুষ যখন তাকে নিয়ে উল্টাপাল্টা অনেক কথা লিখলো, কারণ তিনি বিধবা বিবাহ প্রচলন করেছিলেন। হ্যাঁ, এই যে বিধবা বিবাহ প্রচলন করেছিলেন, এই বিধবা বিবাহ প্রচলন হওয়ার কারণে তাকে অনেক কথা শুনতে হয়েছিল। তো একটা সময় মানুষের সাথে তিনি ইয়ে করে মানে বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। তখন একটা ছোট মেয়ের সাথে তার খুব সখ্যতা গড়ে উঠেছিল, এবং সে সামহাউ সে ছোট মেয়েটা একসময় মারা যায়, জ্বরে বা এরকম কোনো ঘটনায় সে মারা যায়। তখন তিনি তার শোকে প্রায় মানে খুব মর্মাহত হয়ে প্রভাবতী সম্ভাষণ নামে এই মৌলিক গ্রন্থটা তিনি রচনা করেছিলেন। ওকে, এটাই প্রথম বাংলা সাহিত্যের প্রথম মৌলিক শোক গাথা, প্রভাবতী সম্ভাষণ। এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, প্রভাবতী সম্ভাষণ। ওকে, তারপরে হচ্ছে তিনি আরো কিছু লিখেছিলেন, ব্যাকরণ কৌমুদী বা শব্দমঞ্জুরি, এরকম আরো অনেকগুলো, বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব। তার একটা ছদ্মনাম ছিল কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য। হ্যাঁ, ছদ্মনামটা কি ছিল? কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য। এই নামে তিনি বিভিন্ন ধরনের গ্রন্থ রচনা করেছিলেন। বহু বিবাহ প্রচলন হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব, বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব, হ্যাঁ, শব্দমঞ্জুরি, নিষ্কৃতি লাভের উপায়, জীবনচরিত। তিনি আত্মচরিত নামে তার নিজের জীবনী লিখেছিলেন, এবং এটাই প্রথম সাহিত্যের আত্মজীবনী। বাংলা সাহিত্যের প্রথম কি আত্মজীবনী হচ্ছে আত্মচরিত। এছাড়া তিনি একটা পাঠ্য বই লিখেছিলেন, সেটার নাম হচ্ছে বর্ণ পরিচয়। আমরা তো এদের পড়ি, অতে অজগর ওই আসছে তেরে, আতে আমটি আমি খাবো পেরে, এগুলো বিদ্যাসাগরেরই লেখা। দেখো সে আজকে থেকে কত সাল আগে, 1820, 1891, প্রায় 100-150 বছর আগে তিনি এগুলো লিখেছিলেন। হ্যাঁ, 1820। তাহলে দেখো যে তিনি আমরা এখনো সেই ইয়েগুলো থেকে বের হয়ে আসতে পারিনি। কতটা ট্যালেন্টেড হলে আমরা এর চাইতে বেটার কোনো অপশন তিনি
আমরা এখনো কিন্তু খুঁজে পাইনি। আমরা এখনো বাচ্চাদেরকে ওগুলোই শিখাচ্ছি। অতে অজগরই আসছে তেরে আতে আমটি আমি খাবো পেরে। এরপরে ঈশপের কাহিনী অবলম্বনে লিখেছিলেন কথামালা, হ্যাঁ? বোধোদয়, নীতিবোধ এরকম করে অনেকগুলো তিনি বই লিখেছিলেন। এগুলো তোমাদের সব জায়গায় বইতে আছে, গাইড বইতে তোমরা একটু পড়ে নিতে পারবে। তো আমাদের আজকের আলোচনার বিষয় আরেকটি বিষয় হচ্ছে মহাকাব্য। মহাকাব্যটা কি? আমাদের মহাকাব্যটা হচ্ছে যে সোজা কথা যে ইলিয়াড, ওডিসি এগুলো আমরা পড়েছি। এগুলা মানে মহাকাব্য হচ্ছে যে বীরত্বব্যঞ্জক কাহিনী। আমাদের একটা মহাকাব্য কি? বীরত্বব্যঞ্জক কাহিনী। মহৎ জীবন কাহিনী অবলম্বন করে বিস্তৃত আকারে গুরুগম্ভীর ভাবকল্পনা ও ঐশ্বর্যময় শব্দ সম্ভারে সঞ্চিত করে যে কাব্য লেখা হয় তাকে বলা হয় মহাকাব্য। খেয়াল করো, ঐশ্বর্যময় শব্দ ভান্ডার। এই ঐশ্বর্যময় শব্দ ভান্ডার আমাদের বাংলা সাহিত্যে ছিল না, বা আমাদের বাংলা সাহিত্যে এর অভাব ছিল মনে করা হতো। মাইকেল মধুসূদন দত্ত এই চ্যালেঞ্জ নিলেন এবং ঐশ্বর্যময় শব্দ ভান্ডারে তিনি মহাকাব্য লিখলেন। তো মহাকাব্য একটি বস্তুনিষ্ঠ কবিতা। সোজা কথা, মহাকাব্যটা হচ্ছে যে মহাকাব্যের নায়ক কোনো ভালো ফ্যামিলির ছেলে হবে, উচ্চবংশীয়, এবং সে তার জীবনে কোনো ধরনের স্ট্রাগল আসবে এবং সে সেই স্ট্রাগলকে ফেস করে একটা সময় নিজেকে পুনঃপ্রতিষ্ঠিত করবে। এটাই হচ্ছে মহাকাব্যের মূল বিষয়। তা আমাদের পৃথিবীতে 4টা জাত মহাকাব্য আছে: বাল্মীকি রামায়ণ, বেদবেশ, মহাভারত, হোমারের ইলিয়াড এবং ওডিসি। ইলিয়াড এবং ওডিসি, এই ইলিয়াড ওডিসি আমরা জানি যে রামায়ণ কেন কিভাবে তৈরি, রামায়ণের কাহিনী কি? হ্যাঁ, রাম দশরথের ছেলে, হ্যাঁ, তাকে বনবাসে পাঠানো হয় তার মায়ের কারণে, এক সৎ মার কারণে, এবং সেখানে রাবণ এসে তাকে সীতাকে অপহরণ করে নিয়ে যায়। সীতাকে উদ্ধার করার জন্য তার যে জার্নি, সেটা এখানে রামায়ণের মূল কাহিনী হিসেবে আমরা দেখতে পাই। আর মহাভারত কি ছিল? যে মহাভারতে যে পাণ্ডুপুত্র এবং কৌরব, এই দুই তারা চাচাতো ভাই, তাদের পাণ্ডুপুত্রদের যে রাজত্ব পাওয়ার কথা ছিল সেটাকে না দিয়ে তারা দখল করে রেখেছিল। পাণ্ডুপুত্ররা সেই রাজ্য পুনর্দখল করার জন্য যুদ্ধে সমবেত হয়। সেটা নিয়ে কাহিনী মহাভারতে। ইলিয়াড হচ্ছে যে ট্রয়ের কাহিনী। ট্রয়ের রাজার ছেলে কি আরেকজন রাজার স্ত্রীকে নিয়ে ভেগে আসে। সেই স্ত্রীকে উদ্ধার করার জন্য ট্রয় আক্রমণ করা হয়। এদের ট্রয়ের ঘোড়া, এটা আমরা জানি সবাই কাহিনীটা কিরকম। তো ওডিসি কি? সে ওডিসি হচ্ছে যে এই যে ট্রয় যুদ্ধ শেষে ট্রয়ের ওখান থেকে ফেরত আসার সময় এক যে যোদ্ধা ছিল তার যে তার মানে তার ঘরে ফিরে আসার কাহিনী নিয়েই ওডিসি, প্রায় এগুলো নিয়েই কাহিনী। তো ইলিয়াড ওডিসি দুটোই লিখেছিলেন হোমার, মহাকবি হোমার। এবং হোমার ছিলেন কি? একজন অন্ধ কবি, তিনি চোখে দেখতেন না। তা আমাদের পৃথিবীতে মোট 4টি জাত মহাকাব্য আছে, এবং এই 4টি জাত মহাকাব্যের ভিতরে আমরা লাকি যে 2টাই আমাদের ভারতীয় উপমহাদেশের। তা বাংলা সাহিত্যে আরো অন্যান্য বিভিন্ন কবিরা কি মহাকাব্য লিখেছেন, তবে আমাদের মনে রাখতে হবে প্রথম এবং একমাত্র সার্থক মহাকাব্য মেঘনাদ বধ। এরপরে মেঘনাদ বধের কাব্যটা নেওয়া হয়েছে রামায়ণের থেকে। এখানে এটা সাহিত্যিক মহাকাব্য। আমাদের জাত মহাকাব্য এক জিনিস, সাহিত্যিক মহাকাব্য আরেক জিনিস। এখানে আমরা যতগুলো নাম দেখতে পাচ্ছি সবগুলো হচ্ছে সাহিত্যিক মহাকাব্য। সাহিত্যিক মহাকাব্যটা কি? সাহিত্যিক মহাকাব্যটা হচ্ছে যে এখানে কবির নিজস্ব চিন্তা ভাবনা কি হবে? গুরুত্ব পাবে। নিজস্ব চিন্তা ভাবনাকে সে প্রকাশ করবে। কিরকম সেটা? সেটা হচ্ছে যে আমরা দেখেছি রামায়ণে রাম নায়ক, রাবণ ভিলেন, কিন্তু মেঘনাদ বধ কাব্যে আমরা দেখব রাম ভিলেন, রাবণ নায়ক। এখানে রাবণকে আমরা দেখব দেশপ্রেমিক হিসেবে, যোদ্ধা হিসেবে, সে তার নিজের দেশকে রক্ষা করার জন্য যুদ্ধ করতেছে, এটাই আমরা এখানে দেখব। এরপরে মহাশ্মশান, আমাদের যে পানিপথের ৩য় যুদ্ধ নিয়ে কায়কোবাদের লেখা মহাশ্মশান, স্পেন বিজয়, ইসমাইল হোসেন সিরাজি, রৈবত, কুরুক্ষেত্র প্রবাস, এগুলোর আমাদের মহাভারতের ইয়ে থেকে লেখা। কিন্তু এগুলা অতিরিক্ত বড় হয়েছে, অতিরিক্ত টেনে টেনে লম্বা করছে। হিন্দি সিরিয়াল গুলো যেরকম, বা এই যে স্টার জলসের সিরিয়াল গুলো টেনে টেনে শুধু শুধু লম্বা করে, এই ধরনের এগুলো কি সার্থকতা পায় নাই। এখানে এক একটার এক এক ধরনের সমস্যা আছে। যেমন এখানে মহাশ্মশানে ওভাবে কাহিনীর ইয়ে ছিল না, মানে কাহিনীর সংঘবদ্ধতা ছিল না।
স্পেন বিজয়ের ইয়েটাও ইয়া হয়েছে, যে সঠিকভাবে বর্ণনার ইয়েটা আসে নাই, এটা অনেক বড় হয়ে গেছে, বৃত্ত সংহার, হ্যাঁ, এখানে অতিরিক্ত কঠিন, কাশেমবধ কাব্য অতিরিক্ত ইয়া তৈরি করা হয়েছে, এরকম করে এইসব নানা কারণে এগুলো সার্থকতা পায়নি। শুধুমাত্র একমাত্র একটা জিনিস সার্থকতা পেয়েছিল, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য। এই কারণ বলা হয় মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য হচ্ছে কি বাংলা সাহিত্যের প্রথম এবং একমাত্র সার্থক মহাকাব্য। তো মাইকেল মধুসূদন দত্ত নিয়ে আমরা একটু আলোচনা করি। মাইকেল মধুসূদন দত্ত আমরা জানি যে বাংলা সাহিত্যকে তিনি একাই প্রায় 500 বছর এগিয়ে নিয়ে গিয়েছেন। তিনি তার মেঘনাদ বধ কাব্যটা লিখেছেন, এবং তিনি বাইরে পোশাকে আশাকে দেখো যে কোনো বাঙালি তো এরকম মনে হয় না, তাকে দেখলে কোনো বাঙালি মনে হয় না, তাকে মনে হয় একজন ব্রিটিশিয়া। সে ব্রিটিশদের, কারণ তার জীবনের একটা অন্যতম লক্ষ্য ছিল কি, তিনি একজন কি হবেন, বড় ইংরেজ কবি হবেন। এই জন্য ইংরেজদের মতো করে তিনি সবসময় সুটেড বুটেড থাকতেন। তো মাইকেল মধুসূদন দত্ত একটা সময় বুঝতে পারলেন যে কি, তার ইংরেজিতে সাহিত্য হবে না, কারণ ইংরেজি তার মাতৃভাষা না। তাই তিনি কি করলেন, বাংলা ভাষায় সাহিত্য রচনা শুরু করলেন। এবং তিনি সাহিত্য রচনা শুরু করেই তার এই স্পেশালিটি দেখিয়ে দিলেন যে বাংলা ভাষাতেই তার জন্য সবচেয়ে বেটার ইয়ে ছিল। তো তিনি বিপ্লবী কবি বলা যায়, কারণ হচ্ছে যে মাইক সত্যিকারের একজন বিপ্লবী করেন। বিপ্লবী মানে কি, যে আউট অফ বক্স চিন্তা করে, সমসাময়িক যা হয়ে আসতেছে সেটাকে মেনে না নিয়ে একটু অন্যভাবে চিন্তা করে। এই জন্য বলা হয় বাংলা সাহিত্যের প্রথম বিপ্লবী কবি মাইকেল মধুসূদন দত্ত। তো এই যে তার লেখনীর ইয়া ছিল অন্যরকম, তিনি যে চ্যালেঞ্জ নিতেন, তার বাংলা সাহিত্যে আসার ঘটনাটাও ছিল অন্যরকম। যে তিনি একটা নাটক দেখতে গিয়েছিলেন, সে নাটক দেখতে গিয়ে বলেছেন এটা কোনো নাটক হইলো? তো তখন নাট্যকাররা তো স্বাভাবিক, যারা নাটক লিখছে, নাটকটা তৈরি করছে, তাদের একটু ইগোতে লাগছে। তো তারা বলছে তুমি তাহলে এত ভালো হলে তুমি এর চেয়ে ভালো একটা ইয়ে করে দেখাও। তো তখন সে শর্মিষ্ঠা নামক প্রথম বাংলা কাব্য রচনা বাংলা নাটক রচনা করেন। হ্যাঁ, এরপরে একে একে তিনি শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি, তারপর হচ্ছে যে বুড়ো শালিকের ঘাড়েরও, হ্যাঁ, এই প্রথম যে প্রহসন, এইগুলা তিনি লিখলেন। এরপর আস্তে আস্তে তার তিনি প্রথম যে অন্যান্য কাহিনীগুলো তিনি লিখলেন। যে এই যে একে একে তিনি বাংলা অভিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করলেন, তারপরে সনেট আনলেন, হ্যাঁ, তারপরে এরকম যে নানা ধরনের সাহিত্যগুলো ছিল সেগুলো তিনি ব্যবহার করলেন। তো মাইকেল মধুসূদন দত্তের একটা ছদ্মনাম ছিল, সেটাতে টিমোথি টিমোথি পেন পয়েন্ট। তার মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যিক যে তার ছদ্মনামটা ছিল টিমোথি পেন পয়েন্ট। ওকে। তো মেঘনাদ বধ কাব্য তো তিনি লিখলেন, নাটকও তিনি লিখলেন। হ্যাঁ, তার চতুর্দশপদী কবিতা আমরা দেখলাম, বীরাঙ্গনা, বজ্রাঙ্গনা, হ্যাঁ, তিলোত্তমা সম্ভব কাব্য, হ্যাঁ, এগুলো আমরা দেখতাম। এছাড়াও মহাকাব্য তো তিনি লিখলেন, মেঘনাদ বধ কাব্য, তার নাটক শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, হ্যাঁ, তারপর অনুবাদ কাব্য তিনি লিখলেন হেক্টর বধ, রত্নাবলী, শর্মিষ্ঠা, অনুবাদ নাটক। বা এই যে অনুবাদ নাটক আরেকটা আছে যে আমাদের দীনবন্ধু মিত্রের যে আহ নাটক, আহ নীল দর্পণ, হ্যাঁ, সেই নীল দর্পণের ইংরেজি অনুবাদ মাইকেল মধুসূদন দত্ত করেছিলেন বলে কথিত আছে, কোনো প্রুফ নাই, কথিত আছে। প্রহসন, একে কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও, হ্যাঁ, তার বঙ্গভাষা, তার বিখ্যাত কবিতা, বিখ্যাত পংক্তি হচ্ছে কোনটা, ওই যে হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন তা সবে অবদামি। তো এই ছিল আমাদের মাইকেল মধুসূদন দত্ত। তা আমরা এরপরে আমাদের নাটক আসে। নাটকের আমাদের জানি যে প্রথম নাটক আমাদের সাহিত্য, বাংলা সাহিত্যে নাটকটা হচ্ছে আধুনিক যুগের সৃষ্টি। কিন্তু আমরা যদি প্রাচীন সাহিত্যকলা যদি বিচার করি তাহলে দেখতে পাবো যে আমাদের সাহিত্যের প্রয়োজনেই প্রথম আসলো নাটক, নাটক থেকেই আস্তে আস্তে অন্যান্য গুলো আসলো। সাহিত্য মানে নাটকের প্রয়োজনে কবিতা আসলো, গান আসলো, গদ্য আসলো, সংলাপ আসলো, ইত্যাদি ইত্যাদি আসলো। নাটককে এই জন্য একটা মিশ্র সাহিত্য বলা হয়। কিন্তু আমাদের বাংলা সাহিত্যে নাটক আধুনিক কালে শুরু হয়েছে। আমাদের এর আগে যাত্রাপালা বা এরকম এগুলো ছিল, কিন্তু
মঞ্চ নাটক, মঞ্চে যে একটা নাটক ইয়ে করবে সেরকম কখনো আর দেখা যায় নাই। তো আমাদের এখানে নাটকের অনেকগুলো নাটকের ইয়ে আছে, আমি বিস্তারিততে যাচ্ছি না, তোমরা একটু ইয়ে করে নিলেই হবে, পরিণত করে আমি স্লাইড দিয়ে দিব, এটা তোমরা একটু পড়ে নিবে, হ্যাঁ, পড়লে বুঝতে পারবে। আমাদের প্রথমে দীনবন্ধু মিত্র নিয়ে একটু আলোচনা করবো। বাংলা সাহিত্যে দীনবন্ধু মিত্রের সবচেয়ে বড় অবদান যে তিনি কি নীল দর্পণ নাটকটা লিখেছিলেন। বলা হয়ে থাকে বাংলা সাহিত্যের সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টিকারী নাটক নীল দর্পণ। এই নীল দর্পণ নাটকের মতো আলোড়ন আর কোন সাহিত্যিক করতে পারে নাই। ঠিক আছে, নীল দর্পণের মাধ্যমে তিনি কি প্রথম বাংলা সাহিত্যে একটা আন্দোলনকে আহ সভ্য সমাজের দৃষ্টিতে আনা সম্ভব হয়েছিল, এবং এই নীল দর্পণ নাটক লেখার কারণেই নীলকরদের অত্যাচার বন্ধ হয়েছিল। এছাড়াও তিনি শুধু নাটকই লিখেছেন দীনবন্ধু মিত্র, তার বিখ্যাত নাটক এই নীল দর্পণ। প্রথম নাটকে তিনি যে মুন্সিয়ানা দেখিয়েছিলেন, পরবর্তী নাটকগুলোতে ততটা আর দেখাতে পারেননি। এখানে প্রথম নাটকটা সাকসেসফুল হওয়ার পিছনে অন্যতম কারণ ছিল যে লেখক নিজে একজন পোস্টমাস্টার ছিলেন, এবং পোস্টমাস্টার হওয়ার কারণে তিনি বিভিন্ন বাংলার বিভিন্ন প্রান্তে তিনি ভ্রমণ করেছিলেন। ভ্রমণ করে তিনি সেখান থেকে সরাসরি অভিজ্ঞতা নিয়ে নীলদর্পণ নাটকটা লিখেছিলেন বলে সেটা এতটা বেশি কি ইয়ে হয়েছিল। তো কথিত আছে যে নীলদর্পণ নাটকের একবার মঞ্চায়ন দেখতে গিয়েছিলেন এটা কি বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং তিনি এই ইয়া থেকে এত বেশি ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন নীলকরদের অত্যাচার দেখে, তিনি তার পায়ের জুতা ওই অভিনয়কারীকে ছুঁড়ে মেরেছিলেন। তো অভিনয়কারী ওইটা নিজের একটা এটা কি বলে তার অভিনয় পারফেক্ট হয়েছে এইটা হিসেবে পুরস্কার হিসেবে সেই জুতাটা রেখে দিয়েছিলেন। দেখো শিক্ষিত মানুষের এই একটা জিনিস, শিক্ষিত মানুষ জুতা মারছে, সেই জুতাটাও তার কাছে গুরুত্বপূর্ণ। ওকে, বড় লোকদেরকে কেউ জীবনে মনে রাখে না, এই শিক্ষিত মানুষদেরকে মনে রাখে। দীনবন্ধু মিত্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরা অনেক বেশি বড় লোক ছিল না, কিন্তু তারা শিক্ষিত ছিল, তাদের কথা মানুষ মনে রেখেছে। তো এইটাই হচ্ছে শিক্ষার সবচেয়ে বড় গুণ। হ্যাঁ, রাজাদের কথা মানুষ মনে রাখে না, বড় বড় রাজনীতিবিদদের কথা মানুষ মনে রাখে না, সাহিত্যিকদের কথা মানুষ মনে রাখে। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো যাই হোক, এরপরে নবীন তপস্বিনী, কমলে কামিনী, হ্যাঁ, এরপরে চারটি প্রহসন, বিয়ে পাগলা বুড়ো, শতবার একাদশী, লীলাবতী, জামাইবাড়ি, এগুলা শতবার। তার আরেকটা শ্রেষ্ঠ নাটক শতবার একাদশী। তো দীনবন্ধু মিত্রের এই যে নাটকগুলো কোনটা কি কারণে সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। নবীন তপস্বিনী, কমলে কামিনী তার কি গভীর রসের নাটক, এবং বিয়ে পাগলা বুড়ো, শতবার একাদশী, লীলাবতী এগুলো হচ্ছে কি প্রহসন। প্রহসন মানে কি? প্রহসন মানে হচ্ছে যে কোন নাটকের মাধ্যমে যখন কোন সমাজের কোন রীতিনীতিকে একটু হাস্য রসের মাধ্যমে উপস্থাপন করা হয়, তার যে অন্ধকার দিকটাকে আমাদের সামনে তুলে ধরা হয় হাস্যরসের মাধ্যমে, হ্যাঁ, তখন সেটাকে বলা হয় কি প্রহসন। ঠিক আছে। তো এরপরে রবীন্দ্রনাথ নাটকে অনেক অবদান রাখছে আমাদের বাংলা সাহিত্যে। তার বিখ্যাত যে কয়েকটা নাটক আছে, যেমন রাজা ও রানী, বিসর্জন, হ্যাঁ, সাংকেতিক, অচলায়তন, ডাকঘর ইত্যাদি। এরপরে গীতি কবিতা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। গীতি কবিতা আমাদের বাংলা সাহিত্যে একটা বড় অবদান। রবীন্দ্রনাথের হাতে গীতি কবিতা সবচেয়ে বেশি উৎকর্ষতা পেয়েছিল। এছাড়াও রবীন্দ্রনাথ ছাড়াও আরো অনেকে গীতি কবিতা লিখেছিলেন। তো গীতি কবিতার ইয়ে হিসেবে ধরা হয়ে থাকে যে প্রথম যে বিহারীলাল চক্রবর্তী। ঠিক আছে, বিহারীলাল চক্রবর্তী ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের গৃহশিক্ষক, এবং তিনি সেখান থেকে কিন্তু তার ভিতরেই কবিতার যে একটা বিষয়, কবি হওয়ার যে বাসনা, এটা বিহারীলাল থেকে সঞ্চারিত হয়েছিল রবীন্দ্রনাথের ভেতরে। তো আমাদের আজকের আলোচনাতে ইয়ে ছিল না, আমাদের এখানে আর এগুলো আমি স্লাইড তোমাদেরকে দিয়ে দিব। আমাদের এখানে আলোচনার আরেকজন বিষয় ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং আরেকটাকে মীর মশাররফ হোসেন। আমি একটু ওইটা স্লাইড গুলো রেডি করতে পারিনি, আমি ওগুলো একটু হাতে লিখে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু নোটস নিয়ে রাখতে পারো।
বঙ্কিম বলা হয় বাঁকা চাঁদ, ঠিক আছে? বঙ্কিমকে বাঁকা চাঁদ বলা হয় বাংলা সাহিত্যে। বঙ্কিম, বঙ্কিম মানে হচ্ছে বাঁকা। বঙ্কিম শব্দটা একটা মৌলিক শব্দ, ওকে? এবং এটাতে উ দিয়ে লিখতে হবে, আমাদের অনুস্বার দিয়ে লেখা যাবে না। কেন বঙ্কিমকে বাঁকা চাঁদ বলা হয়? কারণ বাকিরা যেভাবে চিন্তা করছে বঙ্কিম সেভাবে চিন্তা করেন নাই। আমাকে বিসিএস এর ভাইভাতে জিজ্ঞাসা করা হয়েছিল বঙ্কিমের পেশা কি ছিল। হ্যাঁ, বঙ্কিম পেশা ছিল ডেপুটি ম্যাজিস্ট্রেট তিনি ছিলেন। ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকার কারণে তিনি ওটা কি বলে, সাহিত্যে সারা জীবন ওই ডেপুটি ম্যাজিস্ট্রেট পদেই তাকে অতিবাহিত করতে হয়েছে। তো তিনি যেহেতু সরকারি চাকরি করতেন, অনেক কথা বলতে পারতেন না সরাসরি, তাই তিনি সাহিত্যের আশ্রয় নিয়েছিলেন। মূলত সাহিত্যটা ওখান থেকেই তার প্রেরণা হয়ে এসেছে। তো বঙ্কিমের ইয়ে ছিল যে তিনি ওই যে আমরা ইয়াং বেঙ্গল সদস্য করেছিলাম, ইয়াং বেঙ্গলদের একটা ইয়ে ছিল তার ভিতরে, অবদান তার ভিতরে কিন্তু ছিল। এবং তিনি হিন্দু কলেজ থেকে পড়াশোনা করেছেন এবং বাংলাদেশের পুরা বাংলার, হ্যাঁ, বা ইন্ডিয়ার প্রথম যে এটা কি বলে, প্রথম যে ডিগ্রিধারী, হুম, তিনি ছিলেন বঙ্কিম। তো বঙ্কিমের এই এত মেধা সত্ত্বেও দেখো তাকে 5 নাম্বার গ্রেড দিয়ে পাশ করানো হয়েছিল। তোমরা যদি এখন মনে করো স্যার এমন কি এই সেই, কিন্তু তখনকার সিলেবাস বঙ্কিমের যে সময় কলেজে পড়েছে সেই সিলেবাস যদি এখন আমাদেরকে দেয়া হয়, আমাদের সবার লেজি গোবর অবস্থা হবে, প্যান্ট খারাপ হয়ে যাবে। আমি সিলেবাস দেখে আশ্চর্য হয়ে গেছি। ইকোনমিক্স, ওকে, ইকোনমি সে পড়েছে ইয়া ডিগ্রি নেই, কিন্তু তাকে ইকোনমিক্স সহ আরো অন্যান্য আরো অনেকগুলো সাবজেক্ট পড়তে হয়েছে। তো তখন কিন্তু এত সহজ ছিল না পড়ালেখা করা। তো তাই যাই হোক, এই বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়, আমাদের বানানটাতেও উমদে লিখতে হবে, বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ, চট্ট দেখো টয় নিচে একটা আঁকড়া দিতে হবে, চট্টোপাধ্যায়। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। এটা একবার বিসিএস দিয়েছিল, কোন ছাগলে দিয়ে প্রশ্ন করছিলাম এটা জানি না। এটা এমন কোন মানে কে, কোন কবি কোন গ্রামে জন্মগ্রহণ করছে এটা কোনো কথা? এটা তো কোনো মানে আমার জ্ঞানমূলক কোনো প্রশ্ন হতে পারে না। এটা তো কোনো স্পেশালিটি জড়িত নাই। ওকে, আমার প্রশ্ন যদি হতে পারতো যে কেন বঙ্কিম সাহিত্য বেছে বেছে নিয়েছিলেন বা বাংলা সাহিত্য কেন তার ইয়া, তিনি প্রথম কিন্তু বঙ্কিমও কিন্তু প্রথম যে তার উপন্যাস রাজমোহন ওয়াইফ লিখেছিলেন ইংরেজিতে, কিন্তু দেখতে পেলেন যে কি ইংরেজিতে লিখলে কি হবে না, তিনি ভালো করতে পারবেন না। এই কারণে তিনি তার বাংলা ইয়া লেখা শুরু করেন। এবং আহ মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে প্রথম গ্রাজুয়েট হিসেবে তিনি যে একটা তার অবদান আছে সমাজে, এটা প্রকাশ করার জন্য তিনি লিখেছেন। তো বঙ্কিমের ইয়ে নিয়ে একটু অনেকেরই সমস্যা ইয়ে আছে যে তার ভিতর অন্যতম একটা বিষয় হচ্ছে যে বঙ্কিম সাম্প্রদায়িক ছিলেন। বন্দে মাতরম, আমরা যে ভারতের একটা ডায়লগ আছে বন্দে মাতরম, এই বন্দে মাতরম কিন্তু বঙ্কিমেরই তৈরি। তো আমার মনে হচ্ছে না এই সরকারি চাকরির পরীক্ষাতে বর্তমানে বঙ্কিম এতটা গুরুত্বপূর্ণ, কারণ স্বাভাবিক গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এখানে যেহেতু গভর্নমেন্টের সাথে আমাদের সেন্টিমেন্টও চেঞ্জ হয়েছে, বঙ্কিম অতটা গুরুত্বপূর্ণ না, তারপর একটু পড়ে গেলে ভালো। তো বঙ্কিমের সবচেয়ে বড় অবদান যে তিনি বাংলা সাহিত্যে কি করেছেন, প্রথম সার্থক উপন্যাস, প্রথম সার্থক উপন্যাস লিখেছেন, সে দুর্গেশ নন্দিনী। সেটার নাম কি? দুর্গেশ নন্দিনী। নন্দিনী বানানে রসিকা দীর্ঘিকার নাকি, আমি তো কনফিউজ হয়ে গেলাম। দুর্গেশ নন্দিনী, না ঠিকই আছে। দুর্গেশ নন্দিনী 1865 সালে প্রথম প্রকাশিত হয়। হ্যাঁ, 1865 সালে। তো 1865 সালে তার যে দুর্গেশ নন্দিনী ইয়া হলো, তারপরে এর আগেই কিন্তু প্রথম বাংলা উপন্যাস লেখা হয়েছিল আলাদার ঘরের দুলাল, কিন্তু সেটার ভাষা, সংলাপ, প্লট অনুযায়ী ইত্যাদি কিছু কম্বিনেশন না থাকার কারণে সেটা সাফল্য লাভ করতে পারেননি। তো বঙ্কিমে এছাড়াও আরো অন্যান্য অনেকগুলো উপন্যাস লিখছে। কপালকুণ্ডলা প্রথম রোমান্স ধর্মী উপন্যাস, কপালকুণ্ডলা। আমরা যে বলি যে তুমি উত্তম হইলে আমি অধম হইব না কেন, হ্যাঁ, তুমি অধম আমি উত্তম হইব না কেন, পথিক তুমি পথ হারাইয়াছ,
হ্যাঁ, এগুলো ওই যে কপালকুণ্ডলা উপন্যাস থেকে নেয়া হয়েছে। বলা হয়ে থাকে যে এটা বাংলা সাহিত্যের প্রথম রোমান্স ধর্মী উপন্যাস। রোমান্স বলতে আমরা কি বুঝি? রোমান্স, আমরা রোমান্স মানে মনে করি যে নায়ক নায়িকার ইটিস-পিটিস। আসলে না। রোমান্স মানে হচ্ছে যে অলৌকিক ঘটনা সম্বলিত, ঠিক আছে? অলৌকিক ঘটনা সম্বলিত যে কাহিনী সেটাকে বলা হয় রোমান্স। ওকে? এছাড়াও তার বিখ্যাত আরো আছে ত্রয়ী একটা ইয়া আছে যে সীতারাম, আনন্দমঠ, দেবী চৌধুরানী, হ্যাঁ? এগুলো তার বিখ্যাত ত্রয়ী উপন্যাস। এই ত্রয়ী উপন্যাস এগুলোতে আমরা দেখব যে কিছুটা মুসলিম বিদ্বেষী কথাবার্তা ওখানে আমরা পাই। হ্যাঁ? তারপরে আছে তার বিখ্যাত আরেকটা ইয়ে আছে কৃষ্ণকান্তের উইল। ওকে? কৃষ্ণকান্তের উইল। এই কৃষ্ণকান্তের উইল তার বিখ্যাত একটা উপন্যাস। সে ছাড়া রজনী, ইন্দিরা, মৃণালিনী, যুগলাঙ্গরীয় এগুলো তিনি লিখেছিলেন। তার কমলাকান্ত হচ্ছে তার কমলাকান্তের দপ্তর। কমলাকান্ত, হ্যাঁ, কমলাকান্ত এটা তার একটা ছদ্মনাম। এই ছদ্মনামে তিনি মানে কি করেছিলেন, অনেক বেশি কথা বলেছেন। যেমন তার বিড়াল একটা আছে গল্প, প্রবন্ধ, সেখানে তিনি অনেক কথা বলতে চেয়েছেন। যে যেমন একটা কথা বলেছেন যে বিচারককে যদি 3 দিন না খেয়ে রাখা হয় তাহলে বিচারকও কি খাদ্য চুরি করতে যাবে। ওকে? তো এই যে এভাবে আহ ইয়াগুলো সেটা আমরা দেখতে পাই। কমলাকান্তর এই জিনিসটা তিনি আহ এর মানে বিদেশি সাহিত্য থেকে তিনি নিয়েছেন। হ্যাঁ, তো বিদেশি সাহিত্যের ইয়ে অনুযায়ী কমলাকান্ত একজন আফিমখোর। আফিম খায় নেশায় বুঁদ হয়ে থাকে। কিন্তু সে যে কথাগুলো বলে মাতাল হইলেও কি, ওই যে বলি না, জাতে মাতাল তালে ঠিক। কমলাকান্ত হচ্ছে এরকমই, জাতে মাতাল তালে ঠিক। তার আরো একটা বিয়ে ছিল যে তিনি বঙ্গদর্শন নামে পত্রিকা প্রকাশ করেছিলেন এবং সংবাদ প্রভাকর। হম, সংবাদ প্রভাকর। এই সংবাদ প্রভাকর কিন্তু ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রথমে প্রকাশ করতেন, পরবর্তীতে ঈশ্বরচন্দ্র গুপ্তের পরে বঙ্কিম এটার দায়িত্ব নিয়েছিল। এরপরে আমাদের আরেকজন আছে সাহিত্যিক, তিনি হচ্ছেন মীর মশাররফ হোসেন। মীর মশাররফ হোসেন, তার অবদানটা কি ছিল? মীর মশাররফ হোসেনের সবচেয়ে বড় অবদান ছিল যে তিনি বাংলা সাহিত্যের প্রথম মুসলমান হিসেবে তিনি কি করেছিলেন, আহ সাহিত্য রচনা, সরি, মুসলমান হিসেবে তিনি প্রথম আহ উপন্যাস লিখেছিলেন, মুসলিম উপন্যাসিক হিসেবে। ওকে? মুসলিম উপন্যাসিক হিসেবে তিনি তার প্রথম উপন্যাস লিখেছিলেন। এটা ছিল মীর মশাররফ হোসেনের সবচেয়ে বড় ইয়া। তো তার লেখা পড়ে মানুষ অনেকে এত বেশি বিমোহিত হয়েছিল যে মনে করেছিল যে আহ, এটা কোনো নিশ্চিত কোনো মুসলিম, সরি, হিন্দু লেখক আহ মুসলিম নাম দিয়ে এটা প্রকাশ করেছেন। তো তিনি মূলত বাংলা সাহিত্যের প্রথম ইয়া হিসেবে, মানে মুসলিম ঔপন্যাসিক হিসেবে সাহিত্যে জায়গা করে নিয়েছিলেন। তা মাইকেল মধুসূদন দত্ত বা বঙ্কিমের মতো স্ট্রং একাডেমিক ব্যাকগ্রাউন্ড তার ছিল না, তাই তার লেখনীতে কিছু ইয়া পাওয়া যায়, গ্যাপ খুঁজে পাওয়া যায়। তো ওইটা আমাদের আলোচ্য বিষয় না, যে তখন সাধারণত যখন মুসলিম ফ্যামিলি সবাই আহ বাংলা ভাষাকে অবজ্ঞা করে, বাংলা ভাষাকে যারা কি বলে বাতিল মনে করে বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হিন্দুয়ানি ভাষা বলে, হ্যাঁ, ঠিক ওই সময় মীর মশাররফ হোসেন বাংলা সাহিত্যকে আঁকড়ে ধরেছিলেন এবং তিনি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক হিসেবে, ঔপন্যাসিক বানানটা খেয়াল করেন, ঔপন্যাসিক। আমি একবার ভাইভাতে বাংলায় অনার্স মাস্টার্স করছে একটা স্টুডেন্ট, তাকে জিজ্ঞাসা করছিলাম যে এটার নাম কি, বলো। সরি, উপন্যাস লিখে দেয়, তাকে কি বলে? বলে উপন্যাসিক। সে ঔপন্যাসিক বানানটা লিখতে পারতেছে না ঠিকভাবে। তো আমাদের যে সাবজেক্টই পড়ি না কেন, আমাদের বাংলা বানান খুবই সতর্ক থাকতে হবে। এটা কিন্তু যদি সতর্কতা না থাকে তাহলে আমাদের কপালে খারাপই আছে।
তো মীর মোশাররফ হোসেন তিনি সাহিত্য রচনা করেছেন, উপন্যাস লিখেছেন, নাটক লিখেছেন, তা এবং বিভিন্ন ধরনের ইয়াও করেছেন। তার গাজী মিয়ার বস্তানি তার বিখ্যাত ইয়া। তো এই মীর মোশাররফ হোসেনের যে তিনি চেষ্টা করেছেন বাংলাতে সাহিত্য রচনা করে সাহিত্যিক জায়গা দখল করে নেওয়ার জন্য তিনি চেষ্টা করেছেন। তার বিখ্যাত যে বিষাদ সিন্ধু, হ্যাঁ, বিষাদ সিন্ধু, এই বিষাদ সিন্ধু উপন্যাসটা তিনটা পার্ট নিয়ে এই পুরা বিষাদ সিন্ধু উপন্যাসটা লেখা। তো এই বিষাদ সিন্ধু উপন্যাসের যে প্রথম খণ্ড হচ্ছে মহরম পর্ব, দ্বিতীয় খণ্ড হচ্ছে উদ্ধার পর্ব, এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে এদিত বধ। এই বিষাদ সিন্ধু আমাদের মুসলিম কমিউনিটির কাছে খুবই ইয়ে ছিল। বিশেষ করে এখনো গ্রামে গঞ্জে হয়তো বা অনেক মুসলিম ফ্যামিলিতে দেখা যাবে যে বিষাদ সিন্ধুর একটা কপি বা তাদের বাসায় আছে। এবং কি আমি দেখেছি আমার নানা বাড়িতে যে মানে বিষাদ সিন্ধুটা বইটাকে খুব বেশি শ্রদ্ধার সাথে, হ্যাঁ, কাপড়ে জড়াইয়া কোরআন শরীফের পাশে, বইয়ের পাশে রেখে, মানে কোরআন শরীফের পাশে রেখে দিছে। তো এটা কারণটা কি? মানে তাদের মনে হতো যে বিষাদ সিন্ধু একটা ধর্মীয় ইয়ে দিয়ে লেখা। যে একই কারণে রামায়ণ মহাভারত যেমন হিন্দুদের কাছে খুব বেশি সেন্সিটিভ, তাই না? বিষাদ সিন্ধু ঠিক তেমনি। আসলে দোনোটাই হচ্ছে সাহিত্যিক গ্রন্থ, এগুলো ধর্মীয় গ্রন্থ না, হ্যাঁ, বা ধর্মীয় কোনো ইয়াও না। ধর্মীয় গ্রন্থ যদি হইতে হয় সেটা হইতে হবে ঐশী বাণী, আকাশ থেকে আসতে হবে বাণী। ওকে, যেমন হিন্দুদের ধর্মীয় গ্রন্থ কি? হিন্দুদের মূল ধর্মীয় গ্রন্থ হচ্ছে বেদ। কারণ বেদ গুলো কিভাবে লেখা হয়েছে? বেদ গুলো লেখা হয়েছে যে বেদের যে লেখক কারা ছিল, সত্য যুগের ঋষিরা। এই ঋষিরা কিভাবে এই বেদের বাণীগুলো পেয়েছে? তারা কি ঐশী বাণী তাদের কাছে এসেছিল, তারা সেগুলো লিপিবদ্ধ করে রেখেছে। এখন সেখান থেকে অন্য জায়গায় চলে গেছে। এখন যেমন হিন্দুরা অনেকে বলতেও পারে না যে এই হিন্দুদের মূল ধর্মীয় গ্রন্থ কি, বেদের 4টা ইয়ার নামও বলতে পারে না। তো যাই হোক, এই যে একইভাবে বিষাদ সিন্ধুটা এইভাবে এরকম একটা খুব বেশি হয়ে গিয়েছিল, কিন্তু মুসলিম ইতিহাসের সাথে বিষাদ সিন্ধুর মূল ঘটনার অনেক কিছু গরমিল পাওয়া যায়। যেমন এখানে এজিদ বদের কথা বলা হয়েছে বা দেখানো হয়েছে যে কেন এজিদ ইয়ে হয়েছে। আমাদের এখানে নায়ক হাসান হোসেন না হয়ে এজিদ হয়ে গেছে। এখানে তিনি অনেকটা মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ দ্বারা প্রভাবিত হয়েছিলেন। কেমন প্রভাবিত হচ্ছিলেন? তিনি এখানে এজিদকে নায়ক হিসেবে উপস্থাপন করতে চেয়েছিলেন, কিন্তু হাসান হোসেনের ইয়েতে তিনি সেটা আর পারেন নাই। হাসান হোসেনও গুরুত্বপূর্ণ জায়গা দখল করে ফেলেছিল। তো এজিদ মানে এখানে ইয়ার হাসানের ওয়াইফের প্রতি আকৃষ্ট হন এবং তাকে পাওয়ার জন্য তিনি এই যুদ্ধ সবকিছু করেন। তো দুনিয়াতে যত ঝামেলা এই মেয়েদের কারণেই হয়। আমরা এই যে ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছিল এই মেয়েদের কারণে, হ্যাঁ। তো রামায়ণের যুদ্ধ হয়েছে মেয়ের কারণে, মহাভারতের যুদ্ধ হয়েছে মেয়ের কারণে, হ্যাঁ। তো এই বিষাদ সিন্ধু মহরমের মানে আমাদের কারবালার যে ঘটনা সেটাও হয়েছিল এই মেয়েদের কারণে। মেয়ে মানে সমস্যা। তো যাই হোক, এটা একটু ফান করলাম। তো যেটা বলছিলাম, বিষাদ সিন্ধু ছাড়াও তিনি জমিদার দর্পণ নামে একটা নাটক লিখেছিলেন। সেই জমিদার দর্পণটা আমরা জানি যে অনেক বড় একটা ইয়ে ছিল। সেখানে আমরা নীল দর্পণে যেমন নীলকরদের অত্যাচারের কথা বলা হয়েছে, জমিদার দর্পণে ঠিক তেমনি জমিদারদের অত্যাচারের কথা ওটা কি বলা হয়েছে। তো তিনি এছাড়াও আরো অন্যান্য কিছু সাহিত্য তিনি রচনা করেছেন। তার ছদ্মনাম ছিল গাজী মিয়া, এবং তার নাটক বসন্ত কুমারী, জমিদার দর্পণ, বেহুলা, এগুলা আমরা দেখতে পাই। তো যেটা বলছিলাম, জমিদার দর্পণ নাটকটা নীল দর্পণের মতো করেই তিনি নীলকরদের অত্যাচার যেমন নীল দর্পণে উঠানো দেখানো হয়েছিল, জমিদার দর্পণে ঠিক তেমনি জমিদারদের অত্যাচার দেখানো হয়েছিল। আর প্রহসন ছিল এর উপায় কি, ভাই ভাই এই তো চাই, 5 কাগজ এ কি, এরকম ছিল। আর এছাড়া আরো কিছু উপন্যাস তিনি লিখেছে। আর একটা উপন্যাস রত্নবতী, রত্নবতী নামে একটা উপন্যাস তিনি
লিখেছেন। তার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা পরীক্ষাতে অনেকবার এসেছে, উদাসীন পথিকের মনের কথা, গাজী মিয়ার বস্তানি, কুলসুম জীবনী, এগুলো হচ্ছে তার বিখ্যাত কি আত্মজীবনী। এছাড়াও তিনি বিখ্যাত কিছু ইয়েও লিখেছিলেন, প্রবন্ধ, গো জীবন, হ্যাঁ, হিন্দু মুসলিম মানে মানে আমাদের যে ঐক্যবদ্ধ করার জন্য তিনি এই প্রবন্ধটা লিখেছিলেন। হ্যাঁ, আর তো এই হচ্ছে আমাদের উপন্যাসিক মীর মশাররফ হোসেনের অবদান। তো এর মাধ্যমে আজকে আমাদের ক্লাসে আমরা অনেক কিছু আলোচনা করলাম। তো আশা করি তোমাদের ক্লাস ভালো লাগছে। এর ভিতরে আমি স্লাইড গুলো তোমাদেরকে দিয়ে দিব, তোমরা একটু দেখে নিও, কারণ 1 ঘন্টায় অনেকগুলো সিলেবাস শেষ করতে বললে আসলে সবগুলো বিস্তারিত আলোচনা করা সম্ভব হয় না। তো এগুলো যদি এক একটা টপিক আলোচনা করতে গেলে কিন্তু অনেক সময় চলে যায়। যদি মীর মশাররফ হোসেনকে নিয়ে আলোচনা করতে যায় 1 ঘন্টা চলে যাবে। তো আসলে এত বিস্তারিত পড়ানো সম্ভব না। তোমাদের মূল জিনিসগুলো ধরিয়ে দিলাম, এখন তোমরা নিজেরাই পড়বা, তোমাদেরকে রাস্তাটা দেখাই দিচ্ছি। ওকে, সব পড়ার দরকার নেই, সব সাহিত্যিকের নাম ঠিয়া এগুলো মুখস্থ করার দরকার নাই। যেটা যেটা গুরুত্বপূর্ণ সেটাই কি পড়বা, কেমন? তাহলে পরীক্ষাতে কমন পাবে বেশি। ফ্রিকোয়েন্টলি আসে যে কোয়েশ্চেন গুলো, সেগুলোর উপরে বেশি আমাদের জোর দিতে হবে। এখন মনে করো আমি যে পরীক্ষার যে প্রশ্নের যে ট্রেন্ডস দেখতেছি, তাতে হচ্ছে যে বিষাদ সিন্ধু উপন্যাস নিয়ে বললো যে বিষাদ সিন্ধু উপন্যাসের কে লিখছে, এটা প্রশ্ন আসবে না। বিষাদ সিন্ধু উপন্যাসের নায়ক কে, এটা প্রশ্ন আসতে পারে। ওকে, তাহলে বিষাদ সিন্ধু উপন্যাসের নায়ক কে, কে হবে দেখি বলো তো, কেউ একজন বলো। আমি কিন্তু ক্লাসে বলছি, মনোযোগ ছিল তাদের, তারাই বলতে পারবে। স্যার কে নায়ক কে? ইয়েজিদ সিং। ভেরি গুড, ভেরি গুড। তো এরকম করে প্রশ্নগুলো এখন আসবে। ওকে, বা হয়তো বা বলবে যে জমিদার দর্পণ নাটকটা মীর মশাররফ হোসেনের আর কোন নাটক দ্বারা প্রভাবিত, বিষাদ সিন্ধু উপন্যাসটা কোন সাহিত্যিক উপাদান দ্বারা প্রভাবিত, এরকম করে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো বাংলাটা আসলে ভালো করে পড়তে হবে, বাংলা ইংলিশ সবগুলোই পড়তে হবে। হ্যাঁ, টাচে রাখতে হবে, টাচে রাখতে হবে এগুলো। বাংলাটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে তুমি যদি টাচে রাখো, তুমি সব প্রশ্নের উত্তর দিতে পারবে ভালো করে। আর বাংলায় কেউ কখনো 35-এ 35 অ্যান্সার করতে পারবে না, নেবার। আমিও পারবো না, আমি 10 বছর ধরে বাংলা পড়াচ্ছি, আমিও পারবো না। হ্যাঁ, তো এটা নিয়ে এত টেনশন নাই, বারবার পড়তে হবে, পড়বা ভুলে যাবা, পড়বা ভুলে যাবা, কিন্তু পড়তে থাকো, দেখবে যে ইয়ে হয়ে যাবে। যেমন এই যে আমি আজকে একটা ভুল করে ফেলছি, আমি স্বার্থপদ বলি অন্য একটা ইয়ের সাথে ভুলে ফেলছি। তো এটা মাই ফল্ট, আমি সরি ফর দ্যাট। তো তোমরা দেখো, এটা এভাবে যদি এরকম হতেই পারে। তো তোমাদের পড়তে থাকো, পড়তে পড়তে ইয়ে হবে। তবে যেটা বলবা সেটা ডিটেইলস পড়বা, যত বেশি ডিটেইলস জানা যায়। আমাদের কবি সাহিত্যিক যে লিখিত পরীক্ষার জন্য যে 10 জন 15 জনের নাম আছে, তাদের সম্পর্কে ডিটেলস জানো, তাদের সাহিত্যগুলো, শ্রেষ্ঠ সাহিত্যগুলো কি কি, ওগুলোর ডিটেলস জানো। উপন্যাস লিখলে উপন্যাসটা ডিটেলস জানো। দুর্গেশ নন্দিনীর ইয়েটা কি, কপালকুণ্ডলা, বা বঙ্কিমের শ্রেষ্ঠ উপন্যাস কোনটা, কপালকুণ্ডলা, ডেফিনেটলি কপালকুণ্ডলা, বা শ্রীকৃষ্ণ, সরি, কৃষ্ণকান্তের উইল, যে কোনো একটা হতে পারে। তো এই যে কমলাকান্তের কেন হয়েছে, কমলাকান্ত দপ্তর, এটা মূলত কি ধরনের গ্রন্থ? প্রবন্ধ গ্রন্থ এটা। তো এই যে জিনিসগুলো একটু ডিটেলস জানতে থাকলে আমাদের পরীক্ষাতে প্রশ্নগুলো ক্যাচ করা সহজ হবে। তো সবাইকে শুভকামনা। আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।